200 বছরের যে একটা বিষয় ছিল, আমরা বলতাম ছিটমহল, দিনের বেলা এক দেশ, রাতের বেলা এক দেশ, ওই দেশে থাকা যায় না। দেখছেন কি শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করেছি। ভারতের সাথে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত সমস্যা ছিল, আমরা কিন্তু একে একে সব করেছি। এমন না যে সমস্যা আসতে পারে, আসতেও তো পারে, একটা পেন্ডিং আছে, আলোচনা হচ্ছে। তিস্তা নিয়ে তো প্রত্যেকবারই কথা হচ্ছে, এবং এখানে তো একটা কথা হচ্ছে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সাথে একটা সমস্যা আছে। কেন্দ্র সরকার কিন্তু বারবার বলেছে আমরা করে দেবো, হয়ে যাবে, থাকতে পারে। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ, এটা অস্বীকার করার জন্য নাই। সম্পর্ক খারাপ করার কোনো প্রশ্নই উঠে না। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, যেটি শেখ রবিউল আলম বললেন যে নির্বাচনী ব্যবস্থা দখল হয়ে গিয়েছে, বা যে প্রক্রিয়ায় বা সব কিছু মিলে যে ক্ষমতাটা এককেন্দ্রিক, সে কারণেই সংকট ঘনীভূত হচ্ছে। শেখ রবিউলদের দল দুইটা দলের একটা দল, বিএনপি এবং জাতীয় পার্টি, দুইটা দলে কিন্তু ঘোষণা দিয়ে ক্ষমতায় এসেছিল। দুইটা দলই ক্ষমতায় থেকে দল করছিল, দুইটা দলই ক্ষমতা থেকে নির্বাচন করছিল ক্ষমতায় থাকার জন্য। এটা বাংলাদেশের ইতিহাস। তত্ত্বাবধায়ক সরকার শেখ রবিউল বলতে চেয়েছেন, দেখুন, ওনারা 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, যেখানে 79টা আসনে নির্বাচন কমিশন বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। 90 দিনের মধ্যে বাধ্য হয়েছিলেন পদ্ধতি 8 নির্বাচন দিতে। তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম পাশ করে আমরা চেয়েছিলাম। এই তত্ত্বাবধায়ক সরকারটা বিতর্কিত করলো কারা? তত্ত্বাবধায়ক সরকার তো 90 দিনে সংসদে, সংবিধান অনুযায়ী। এই 2 বছর ছিল কেন? তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা 10 জন, প্রায় 60-70 জন ছিলেন। আপনার তো সুইট টাইপের সব রেডি ছিল, কে কখন কেয়ারটেকার হবেন, উপদেষ্টা হবেন, কার কখন ডাক আসে। এটা মানে অনির্বাচিত মন্ত্রী হওয়ার একটা সুযোগ গেছে। এখন অনেকে মাঝে মাঝে টাইটুপিরা ঘুরে, যদি কোনো কারণে অনির্বাচিত সরকার আসে, আমরা তো কিছু একটা হব। আমরা বলি কি, আমরা তো চেয়েছিলাম, আন্দোলন করেছিলাম, আদায় করেছিলাম, আপনারাই তো নষ্ট করেছেন এটা। এই 17 কোটির লোকে একজন কেয়ারটেকার চিফ পাওয়া গেল না। তৎকালীন রাষ্ট্রপতি আমার স্যার ইয়াজুদ্দিন স্যারকে বানাইতে হইল কেয়ারটেকার চিফ, তাই না? কারা নষ্ট করেছেন প্রক্রিয়াটাকে? অনেক কথা বলেন, কেন আরেকটা লোকরে পারলেন না কেয়ারটেকার চিফ করতে? কি দাঁড়ালো? আমাদের সেনা সমর্থিত সরকার চলে আসলো, 2 বছর আমরা দুইটা দলই সাফার করেছি। আমার ভাই ডাক্তার আকাশ বলেছেন, দেশটাকে আওয়ামী লীগ কোথায় নিয়ে যাচ্ছে। তাকান টাইনে বাইরে বুঝতে পারেন দেশটা কোথায় নিয়ে যাচ্ছেন। আপনারা তো দক্ষিণাঞ্চলের লোক, এখন তো 3 ঘন্টায় বাড়ি চলে যান। মিরপুরবাসী, দিয়াবাড়ির মানুষ বুঝতে পারেন কি সুবিধা পাচ্ছেন, মতিঝিলে কতক্ষণে আসতে পারেন। দেশটাকে ওই জায়গায় নিয়ে গেছেন। আর একটা তথ্য বলেছেন, আমাদের সাথে নাকি আমাদের 7 সিস্টারে এখন 80% কিন্তু বাংলাদেশ থেকে যায়। আমরা অনেকগুলি জিনিস রপ্তানি করতে পারছি। হ্যাঁ, তো বলতে পারেন তারতম্য আছে, তারতম্য তো অনেক, বাট আমরা শুরু করেছি। আমাদের অনেকগুলি বর্ডার বাজার চালু হয়েছে, যেখানে 2 দেশের পণ্য বিক্রি হয়, এবং বাজারগুলি খুব পপুলার হয়েছে। শুরু করতে হবে, এবং আমরা শুরু করেছি। দেখুন, আপনি স্পষ্ট বলেছেন তিস্তা কি, তিস্তার চুক্তি হয়নি, এখনো হয়নি। হচ্ছে 200 বছরের যে একটা বিষয় ছিল, আমরা বলতাম ছিটমহল, দিনের বেলা এক দেশ, রাতের বেলা এক দেশ, ওই দেশে থাকা যায় না। দেখছেন কি শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করেছি। কে কোন দেশে যাবেন অপশন দেন, চলে গেছে। এখন কি আর 2 দেশের মানে ব্যারিকেড লাগাইতে হয় না যে দিনে গেলে রাত্রে আসা যাবে না। এটা দীর্ঘদিন একটা সমস্যা ছিল। অপশনে যে কেউ ইন্ডিয়া চলে গেছে, কেউ বাংলাদেশে রয়ে গেছে, এবং ওখানে এখন স্কুল কলেজ হচ্ছে, একটা অবস্থা একসময় সমস্যা ছিল। আমরা সমুদ্র সীমানার চুক্তি করেছি। ভারতের সাথে দীর্ঘদিনের যে পুঞ্জীভূত সমস্যা ছিল, আমরা কিন্তু একে একে সব করেছি। এমন না যে সমস্যা আসতে পারে, আসতেও তো পারে, একটা পেন্ডিং আছে, আলোচনা হচ্ছে। তিস্তা নিয়ে তো প্রত্যেকবারই কথা হচ্ছে, এবং এখানে তো একটা কথা হচ্ছে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সাথে একটা সমস্যা আছে। কেন্দ্র সরকার কিন্তু বারবার বলেছে আমরা করে দেবো, হয়ে যাবে, থাকতে পারে। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ, এটা অস্বীকার করার জন্য নাই। সম্পর্ক খারাপ করার কোনো প্রশ্নই উঠে না, কারণ ভারতের কাছে তো আমরা ঋণী, অস্বীকার করতে পারি না। তো দেশ স্বাধীনে তাদের একটা ভূমিকা ছিল, কিন্তু সরকার পরিবর্তনে তার ভূমিকা, এটা আমরা বিতর্কের কারণে আনি। কারণ অনেকে আবার ভারতের বিরুদ্ধে বলে, মানে একটা ইজম করতে চান বিজেপির মতো আর কি। এটা খুব দুঃখজনক। এখন আর সেই অবস্থাটা নাই। আমাদের প্রজন্ম এখন অনেক কিছু হিসাব করে, আমরা কি বলি এটা কাউন্ট করে, আমরা অন্ধভাবে বলি কিন্তু এটা কাউন্ট করে। এটা বাস্তবতা। আজকে বলতে পারি 53 বছরে এই বাংলাদেশ একটা সূচকে উন্নীত হয়েছে।
মানুষের যে মৌলিক কিছু চাহিদা ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু সাহেবের স্বপ্ন ছিল, উনি করে যেতে পারেন নাই। কিন্তু বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী সেগুলি করেছেন, আমরা সুবিধা পাচ্ছি। এইগুলি আরও 20 বছর 30 বছর আগে হওয়া দরকার ছিল, হয় না। যদি শুরু করা হতো, দেখেন একটা প্রজেক্ট শুরু করলে কিন্তু 3-4-5 বছরে হয় না। একটা পদ্মা সেতু কি 2 বছর হয়ে গেছে? না। একটা মেট্রো রেল কি 2 বছর হয়ে গেছে? এগুলি 5 থেকে 7 বছর লাগে কমপক্ষে। বাট আগে শুধু আমরা স্বপ্ন বলতাম, ঢাকা কুমিল্লা চিটাং রেলপথ হবে, এটা কিন্তু এখনও হয় নাই। কিন্তু আমরা প্রত্যেক বছর শুনতাম, নাজমুল্লাহ দাস মারা গেছে, প্রত্যেকবার এই কথাটা বলতেন। আজকে জননেত্রী শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখান না, স্বপ্নের বাস্তবায়ন করেন, এবং এই বাস্তবায়নের সুবিধা সবাই পাচ্ছেন। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না, সবাই পাচ্ছেন। এটা হলো বাস্তবতা, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে অনেক ঋণের কথা বলবেন, ঋণ তো লাগবেই, কিন্তু দেখতে হবে আমরা টিকে আছি কিনা। দেখেন বৈশ্বিক অনেকের ক্রাইসিস হয়েছে, ডলার ক্রাইসিস তো সারা বিশ্বে হয়েছে। ডলারের মূল্যায়নের জন্য জিনিসপত্রের দাম বেড়েছে, অস্বীকার করার জন্য নাই। 80 টাকার ডলার এখন 117 টাকা অফিসিয়ালি। তাহলে এটা তো এখানে তো ডিফারেন্স একটা, কারণ আমাদের দেশে কলকারখানা গড়ে উঠেছে অনেক, কিন্তু র মেটেরিয়ালস তো বাইরে থেকে আসতে হয়, এটা তো ইন ডলার আসে। আমি আবার আসবো। কাউসার ভাই, আলোচনার শেষ দিকে চলে এসেছি, যেটি ভারতকে দিয়েছি আমরা বেশি, যেটি বললেন যে সেটিকে আধিপত্যবাদ বা ভারতকে খুশি করা, ক্ষমতায় থাকা, অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসেছেন শেখ রবিউল আলম। যেভাবে বলছেন যে ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করে, ইজ ইট ফ্যাক্ট? আমরা ভারত একটা বিশাল রাষ্ট্র, আমরা তারপরে কিছু কিছু আমরা সমকক্ষ। গার্মেন্টস সেক্টর, অনেকে বলেন হ্যাঁ ব্যবসা করেন, আমরা তো চীনের পরে ভালো অবস্থানে আছি, ভিয়েতনামের উপরে আছি, এটা আমাদের বড় আর্নিং তো এখন ডলার রেমিটেন্সে, এটা আমরা করে যাচ্ছি। দেখুন এই যে দুশ্চাপানো, এখানে তো সরকার, ইলেকশন কমিশন আওয়ামী লীগের দুষ চাপাচ্ছেন, এখন ভারতের উপর চাপানোর চেষ্টা করছেন। এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনার যদি রাজনৈতিক সক্ষমতা থাকে, আপনার যদি সাংগঠনিক সফলতা থাকে, আপনার যদি জনগণ ভোটারদের সাথে লিয়াজও থাকে, অবস্থান শুধু থাকে। আমি তো বলেছি ভারতে 70 কোটি লোক ভোট দিলেন, এখানে তো 30 কোটি লোক কংগ্রেসকে ভোট দিয়েছে, তাই না? এখন আমরা যেটা দেখছি, তাহলে আদায় করতে হবে। আপনারা তো ওই পথে আসছেন না। এখন কি আপনার ক্ষমতায় আইনসুর করে নির্বাচনে যাবেন? আওয়ামী লীগকে বলতে হবে যে আপনার ক্ষমতায় আসবেন, এই জন্য নির্বাচনে আসেন। কাউসার ভাই, একটা প্রশ্ন করি আমি ভাই। বলেন। সক্ষমতা তো আপনাদের ভালো, 15 বছর দেশ পরিচালনা করেছেন, খালি উন্নয়ন দেখিয়েছেন, সাংগঠনিকভাবেও আপনারা খুব শক্তিশালী। এই 3 মাসের জন্য একটা দল নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচনটা ফেস করতে এত ভীতিটা কেন? আপনি যদি এই টাইপের একটা নির্বাচন আপনার যদি মনে করেন, আমি এমনি প্রশ্ন করছি, ভীতিটা কোনো কারণ আছে? কোনো কারণ থাকার সুযোগ নেই। সেই সাহসটা আপনারা দেখেন না কেন? যে জায়গাটা আমরা তো বলছি না যে আমাদের মতো একটা সরকার দেন, আমরা বলছি যে ঠিক আছে আপনার দলের বাইরে, ক্ষমতার বাইরে গিয়ে আপনাদেরই পছন্দের একটা নিরপেক্ষ সরকার দেন। এই ভিত্তিটা কেন? কেন জনগণের রায়কে আপনারা শেষ করতে চান না? আর এখনকার নির্বাচন কমিশনের কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। একেবারে হয়নি, আরো বেশি অনুগত হয়েছে আপনাদের, আরো বেশি লেজুর বিক্রি করে আপনাদের। আগে নির্বাচন কমিশন দায় নিত না, এখন আপনাদের উইলে দায় নিচ্ছে। ব্যবহার করেন কি? দায়িত্ব নিচ্ছে। অনেকগুলো সুবিধা পান কি? পান না। আমাদেরও উচিত নির্বাচন কমিশনকে একটু উপরে রাখা, কম বিতর্কিত করা। জি, আমরা আলোচনা শেষ করতেছি। কাউসার ভাই, আমাদের দোষগুলি কমিশনের উপর চাপিয়ে দিচ্ছি। আচ্ছা, নির্বাচন কমিশন শক্তিশালী হলে আপনাদের তো ভয়ের কোনো কারণ নেই। ক্ষমতার বাইরে আসেন না, ক্ষমতার বাইরে গিয়ে নির্বাচনটা করেন।